আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব যেটি হলো সাধারণ জ্ঞান থেকে, অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে পশ্চিমবঙ্গের মৃত্তিকা ও জলবায়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং এটি হলো সাধারণ জ্ঞানের চতুর্থ ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলি করেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলি করনি তারা অবশ্যই করে নেবে, কারণ এই যে চতুর্থ ক্লাস এটা তোমরা তখনই বুঝতে পারবে যদি তোমরা আগের ক্লাসগুলি ভালোভাবে করো তাহলে। তো তাই আগের যে ক্লাসগুলি রয়েছে সাধারণ জ্ঞানের সেই ক্লাসগুলো কিন্তু আগে দেখে নেবে, তারপরে এই ক্লাসটি দেখবে। যারা ভিডিও দেখছো প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, আজকের প্রথম প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ প্রধানত কোন জলবায়ুর অন্তর্গত, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রধান যে জলবায়ু যেটা আমরা দেখতে পাই সেই জলবায়ুটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উষ্ণ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। উষ্ণ ক্রান্তীয় মৌসুমি জলবায়ু হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়? অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সারা বছর ধরে যে পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনের ক্ষেত্রে কোন বায়ুর প্রভাব সবচেয়ে বেশি? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, এই যে মৌসুমি, এই মৌসুমি শব্দের অর্থ হচ্ছে ঋতু। ঋতু। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বুক চিরে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি অতিক্রম করেছে যা এর জলবায়ুকে প্রভাবিত করে? পশ্চিমবঙ্গের বুক চিরে কোন গুরুত্বপূর্ণ অক্ষরেখাটি অতিক্রম করেছে যা এর জলবায়ুকে প্রভাবিত করে? এটা আশা করি সবাই তোমরা পারবে। এটা সঠিক উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, তো তাই জলবায়ুকে প্রভাবিত করেছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন স্থানে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বক্সা ডুয়ার্স অঞ্চলে। বক্সা ডুয়ার্স অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত প্রবণ এলাকা। এখানে একটি তথ্য তোমরা মনে রাখবে, এখানে দেখো কি বলা হয়েছে যে কোন স্থানে। যদি বলা হয় কোন জেলায় তাহলে তোমরা আলিপুর দুয়ার করবে। যদি বলা হয় পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তখন তোমরা আলিপুর দুয়ার করবে। আর যদি এই রকমের অপশান থাকে তাহলে তোমরা বক্সা ডুয়ার্স করবে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত লক্ষ্য করা যায়? সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? তো দেখো, এই যে জেলাগুলি রয়েছে প্রত্যেকটা জেলাতেই কম বেশি করে কিন্তু বৃষ্টিপাত হয়, কিন্তু যদি বলা হয় সবচেয়ে কম, যদি বলা হয় সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয় তাহলে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে বীরভূম। বীরভূম হবে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে বীরভূম জেলার ময়ূরেশ্বর, বীরভূম জেলার ময়ূরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। বীরভূম জেলার ময়ূরেশ্বর হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান। পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে বিকেল বা সন্ধ্যার দিকে যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাকে স্থানীয়ভাবে কি বলা হয়?
গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে বিকেল বা সন্ধ্যার দিকে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয় তাকে কি বলে? দেখো, এখানে বৃষ্টির কথা বলা হচ্ছে, তো যেহেতু ঝড় বৃষ্টির কথা বলা হচ্ছে তো তাই কারেক্ট আনসার হয়ে যাবে কাল বৈশাখী। ঝড় বৃষ্টির কথা বলা হচ্ছে তাই কারেক্ট আনসার হয়ে যাবে কাল বৈশাখী। কিন্তু যদি বলা হয় যে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে দুপুরের দিকে, বিকেলটা যদি না থাকে, এখানে যদি থাকে দুপুরের দিকে, যে গরম বাতাস প্রবাহিত হয় তাকে কি বলে? তো গরম বাতাসটা হচ্ছে স্থানীয় ভাষায় লু। পৃথিবীর বিভিন্ন স্থানে স্থানীয় বায়ু কিন্তু প্রবাহিত হয়, সেই স্থানীয় নাম অনুসারেই সেই বায়ুর নামকরণ করা হয়। যেমন আফ্রিকাতে রয়েছে সিরক্কো রয়েছে, আবার চিনুক রয়েছে, ফন রয়েছে, এই ধরনের বিভিন্ন স্থানীয় বায়ু আছে। ঠিক একই রকমভাবে ভারতে যে পশ্চিমবঙ্গে দুপুরবেলায় গ্রীষ্মকালে যে গরম বায়ু প্রবাহিত হয় সেটা হলো লু। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে শুষ্ক ও অতি উষ্ণ বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ এখানে লু বায়ুর কথা বলা হচ্ছে, তার প্রভাব পশ্চিমবঙ্গের কোন অংশে মাঝে মাঝে পড়ে? অর্থাৎ যে গ্রীষ্মকালে লু বায়ু প্রবাহিত হয় সেই বায়ুর প্রভাব পশ্চিমবঙ্গের কোন অংশে মাঝে মাঝে পড়ে? এটা সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমাঞ্চলের যে মালভূমি অঞ্চল, যেমন পুরুলিয়া রয়েছে, ঠিক আছে? তো এই যে পুরুলিয়া জেলা বা বাঁকুড়ার কিছু অংশ, বীরভূমের কিছু অংশ, এই জেলাগুলিতে কিন্তু লু বায়ু প্রবাহিত হয়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে এর প্রভাব কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, শীতকালে পশ্চিমবঙ্গে যে সামান্য বৃষ্টিপাত হয় তার মূল কারণ কি? শীতকালে দেখবে হঠাৎ করে পৌষ মাসের সময় বা শীতকাল চলাকালীন বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে, 2-3 দিন ধরে বৃষ্টিপাত কিন্তু হয়। সেই যে বৃষ্টিপাত, তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে শীতকালের বৃষ্টিপাত, সেটাকে বলা হয় পশ্চিমা ঝঞ্ঝা বা পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমা ঝঞ্ঝা বা পশ্চিমী ঝঞ্ঝা। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। শীতকালে হঠাৎ করে কিন্তু বৃষ্টিপাত হয়, খুব বেশি হয় না, সামান্য হয়, কিন্তু তাপমাত্রা অনেক কমে যায়, প্রচুর ঠান্ডা কিন্তু বেড়ে যায় এই শীতকালে। এই বৃষ্টিটার নাম হচ্ছে পশ্চিমা বা পশ্চিমী ঝঞ্ঝা। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মাসে শরৎকালে অর্থাৎ দুর্গাপূজার সময় বা ঠিক কালী পূজার সময়, সেই সময় কি হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে। একে স্থানীয়ভাবে কি বলে? তো এটার উত্তর হবে আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড় বেশিরভাগ সময় আশ্বিন মাসে হয়, তো যে কারণে এই যে ঝড়, সেই ঝড়টির নাম হচ্ছে আশ্বিনের ঝড়। এবং তোমরা একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে এই ঝড়ের ফলে কিন্তু অনেক মাঝে মাঝে বা কোনো কোনো বছরে দেখবে দুর্গাপূজার সময় কিন্তু সমস্যা হয়। অনেক সময় দুর্গাপূজার সময় প্রচুর বৃষ্টি, এটাই হচ্ছে আশ্বিনের ঝড়, যার ফলে ঝড় বৃষ্টি এই সমস্ত কিন্তু হতে থাকে, টানা 4-5 দিন ধরে কিন্তু চলে। এটাই হচ্ছে আশ্বিনের ঝড়। মাঝে মাঝে দেখবে কোনো কোনো বছরে দুর্গাপুজো কিন্তু খারাপ হয়ে যায়। তো এটাই হচ্ছে আশ্বিনের ঝড়, যেটা সেপ্টেম্বর অক্টোবর মাসে বা শরৎকালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান বর্ষাকালীন মাসগুলি সাধারণত কোনটি? অর্থাৎ এই 4টির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার, যেখানে আমরা বলবো যে পশ্চিমবঙ্গে বর্ষাকাল হয়। তো দেখো, পশ্চিমবঙ্গে যে বর্ষা, সেই বর্ষা কোন বায়ুর প্রভাবে হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
এখানে একটু মনে রাখবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা, সেটা কিন্তু খামখেয়ালি অর্থাৎ অনিশ্চিত। কোনো বছর আগে আসে, কোনো বছর পরে আসে, আবার কোনো বছর ঠিক সময়ে আসে, আবার কোনো বছর ঠিক সময়ে এলেও হঠাৎ করে থমকে যায়, আবার শুরু হয়। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে স্বভাব বা যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অনিয়মিত বা অনিশ্চিত বা খামখেয়ালি। ঠিক আছে, তো তাই এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে জুন থেকে সেপ্টেম্বর। কেন জুন থেকে সেপ্টেম্বর? আমরা তো জানি আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। জুন থেকে সেপ্টেম্বর এই কারণেই, জুন মাসের শেষের দিকে কোনো বার বর্ষা কিন্তু শুরু হয়, জুন মাসের শেষের দিকে বা শেষ সপ্তাহে। নর্মালি জুলাই মাসের 8 থেকে 10 তারিখের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করে, কিন্তু জুন মাসের শেষের দিকেও কিন্তু কোনো বছর প্রবেশ করে মৌসুমি বায়ু। তাহলে আমরা জুন মাসটাও ধরব। জুলাই আগস্ট এই 2 মাস খুব ভালোভাবে বৃষ্টি হয়, এবং সেপ্টেম্বর মাসে কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয়। ঠিক আছে, তো যে কারণে আমাদের সেপ্টেম্বর মাসেও কিন্তু ধরতে হবে, কারণ যে বছরে তাড়াতাড়ি হয় সেই বছরে জুন মাসটা ধরা হচ্ছে, আবার যে বছরে দেরিতে আসে সেই বছর কিন্তু সেপ্টেম্বর মাসও আমাদের ধরতে হবে। তো তাই জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে বর্ষাকালীন মাস, কিন্তু বিশেষ করে জুলাই এবং আগস্ট এই 2টি মাসেই বেশি বৃষ্টিপাত হয়ে থাকে পশ্চিমবঙ্গে। এখানে এই 4টি অপশানের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কোন শাখাটি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বঙ্গোপসাগরীয় শাখা। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে বর্ষাকাল বা যে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার ফলে হয়ে থাকে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রধানত কোন ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে প্রধানত কোন ধরনের বৃষ্টিপাত বেশি দেখা যায়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শৈলতক্ষেপ বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে শৈলতক্ষেপ বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনের সময়, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে যে সময় কি হয়, মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন, অর্থাৎ সেই সময় কিন্তু বর্ষাকালের অন্তিম পর্যায়ে পশ্চিমবঙ্গে কোন বায়ু সক্রিয় হতে শুরু করে? অর্থাৎ পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর শেষ মুহূর্তে কোন বায়ু সক্রিয় হতে শুরু করে? তো এই প্রশ্নের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। উত্তর পূর্ব মৌসুমি বায়ু হবে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের শীতল জলবায়ুর প্রধান কারণ কি? পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ুর প্রধান কারণ কি? তো দেখো পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ু বিরাজ করে, এটার প্রধান কারণ হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে অত্যধিক উচ্চতা। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল কোনগুলি? কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। অর্থাৎ উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি হচ্ছে পার্বত্য অঞ্চল, এবং সেই জায়গাগুলিতে শীতল জলবায়ুর প্রধান কারণই হচ্ছে সমুদ্র থেকে অনেক উপরে অবস্থিত এই সমস্ত জেলাগুলি। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শীতলতম স্থান হচ্ছে দার্জিলিং। জেলা অনুসারে দার্জিলিং হচ্ছে শীতলতম স্থান,
কিন্তু এখানে যদি বলা হয় দার্জিলিংয়ের কোন জায়গা, তাহলে তোমরা একটু মনে রাখবে সান্দাকফু। সান্দাকফু দার্জিলিংয়ে, সেই সান্দাকফুই হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে কোন ধরনের মাটি সবচেয়ে বেশি এলাকা জুড়ে লক্ষ্য করা যায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশিরভাগ মাটি কোন ধরনের। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পলিমাটি বা এলুভিয়াল সয়েল। এলুভিয়াল সয়েল, এটা কারণ কি? এটার কারণ হচ্ছে যদি আমরা উত্তরবঙ্গ থেকে দেখি তাহলে তিস্তা, তোরসা এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এক একটি নদী উত্তরবঙ্গের। এই সমস্ত নদীগুলিতে প্লাবনের কারণে দুপাশের জমি কিন্তু পলি মাটি সমৃদ্ধ এবং উর্বর। এটা হচ্ছে উত্তরবঙ্গে। একই রকমভাবে মুর্শিদাবাদের যে ধুলিয়ান, সেখান থেকে মুর্শিদাবাদ থেকে কিন্তু সেই গঙ্গা নদী দক্ষিণবঙ্গে এসেছে, যার ফলে গঙ্গা নদীর দুপাশের মাটিও কিন্তু পলি মাটি সমৃদ্ধ, যার কারণে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় পলিমাটি বা এলুভিয়াল সয়েল দিয়ে গঠিত হয়েছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে মূলত কোন মাটি দেখা যায়। অর্থাৎ এখানে যে প্রশ্নটি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের যে মালভূমি এলাকা, সেই মালভূমি এলাকাতে কোন মাটি বেশি দেখা যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ল্যাটেরাইট বা লাল মাটি। ল্যাটেরাইট বা লাল মাটি বা ল্যাটেরাইট ও লাল মাটি দেখা যায় বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে, সব অংশে কিন্তু নয়, কিছু অংশে। পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হওয়ার প্রধান কারণ কি? ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হওয়ার প্রধান কারণ কি? এটার প্রধান কারণ হচ্ছে দেখো লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইডের আধিক্য। অর্থাৎ যে পুরুলিয়া, বাঁকুড়া এবং যে মালভূমি অঞ্চলের যে সমস্ত জেলাগুলি কম বেশি জায়গাতে যে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, সেখানে লোহার পরিমাণ অর্থাৎ আয়রন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে, যার কারণে কি হয়, যে জল যেগুলো নলকূপ থেকে যে জল ভূস্তরের যে জলগুলি রয়েছে, সেই জলেও কিন্তু অধিক মাত্রাতে লোহার পরিমাণ কিন্তু দেখা যায়। তো লোহা অত্যধিক পরিমাণে থাকার কারণে এবং অ্যালুমিনিয়াম এগুলো অত্যধিক পরিমাণে থাকার কারণে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য অঞ্চলের মাটিকে কি বলা হয়? তো দার্জিলিং ও কালিম্পং জেলার যে পার্বত্য অঞ্চলের মাটি, সেই মাটির যে নাম সেটি হচ্ছে পর্জল। অবশ্যই তোমরা মনে রাখবে পর্জল মৃত্তিকা কিন্তু বলা হয়, আর এই পর্জল মৃত্তিকাই হচ্ছে পার্বত্য মৃত্তিকা। ঠিক আছে, পর্জল মৃত্তিকা কী রকমের হয়ে থাকে একটু বলে দিই। এই পর্জল মৃত্তিকা কিন্তু প্রধানত অম্লধর্মী বা অ্যাসিডিক এবং হিউমাস সমৃদ্ধ হয়ে থাকে। অম্লধর্মী বা অ্যাসিডিক এবং হিউমাস সমৃদ্ধ হয়ে থাকে এই পার্বত্য অঞ্চলের মৃত্তিকা বা পর্জল মৃত্তিকা। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুন্দরবন অঞ্চলের যে লবণাক্ত মৃত্তিকা, সেটাকে স্থানীয় ভাষায় কি বলা হয়? স্থানীয় ভাষায় কি বলা হয়? তো স্থানীয় ভাষায় বলা হয় স্যালাইন সয়েল বা শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এখানে তোমরা একটু মনে রাখবে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা মানে হচ্ছে যে মাটিতে লবণাক্তের পরিমাণ বেশি থাকে এবং গাছ কিন্তু সেই জল বেশি পরিমাণে শোষণ করতে পারে না। তো এটাই হচ্ছে স্যালাইন সয়েল বা লবণাক্ত মৃত্তিকা, যেটা কোথায় দেখা যায়? সুন্দরবন অঞ্চলে, দক্ষিণ 24 পরগনা জেলাতে। পরবর্তী প্রশ্ন, গঙ্গার সমভূমি অঞ্চলের অতি প্রাচীন পলিমাটি অঞ্চলকে কি বলা হয়? গঙ্গার সমভূমি অঞ্চলের অতি প্রাচীন পলিমাটি অঞ্চলকে কি বলা হয়? অঞ্চলটির নাম হচ্ছে ভাঙর। এই অঞ্চলটির কি নাম? ভাঙর হবে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে
গঙ্গার সমভূমি অঞ্চলের যে অতি প্রাচীন পলিমাটি অঞ্চল সেটা হচ্ছে ভাঙর। পরবর্তী প্রশ্ন, গঙ্গার সমভূমি অঞ্চলের উর্বর হালকা রঙের নবীন পলিমাটিকে কী নামে ডাকা হয়? নবীন পলিমাটি। আগের প্রশ্নে কি ছিল একটু ভালো করে দেখো। আগের প্রশ্নে ছিল প্রাচীন পলিমাটি অর্থাৎ আগেকার পুরনো, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ভাঙর। যদি প্রাচীন বলা হয় তাহলে ভাঙর। আর এখানে দেখো বলা হচ্ছে নবীন, নবীন পলিমাটি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় খাদর বা খাদার। বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, খাদর বা খাদার। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমানের পশ্চিমাংশের লালমাটি এলাকায় নদী খাতের প্রবল ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অনুর্বর ভূমি বা খোয়াই কোন ধরনের মাটি ক্ষয়কে নির্দেশ করে? কোন ধরনের মাটি ক্ষয়কে নির্দেশ করে? এটা সঠিক উত্তর হয়ে যাবে গালি ক্ষয়। গালি ক্ষয় একটা ইংরেজি শব্দ, গালি ক্ষয়, GULLY, ক্ষয় মানে হচ্ছে ইরোশন, তাহলে গালি ক্ষয় এটাকে কিন্তু বলা হয়। ঠিক আছে, যা ব্যাডল্যান্ড বা খোয়াই তৈরি করে, ব্যাডল্যান্ড। পরবর্তী প্রশ্ন, তরাই ও ডুয়ার সমভূমি অঞ্চলের নদী অববাহিকায় কোন ধরনের মাটি দেখা যায় যা চা চাষের জন্য বেশি উপযোগী? তরাই ও ডুয়ার সমভূমি অঞ্চলের নদী অববাহিকায় কোন ধরনের মাটি দেখা যায় যা চা চাষের জন্য বেশি উপযোগী? তরাই ও ডুয়ার্স, তিস্তা নদীর দুপাশের যে জায়গা সেগুলোকে বলা হয় তরাই এবং ডুয়ার্স। তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে, আর ডুয়ার শব্দের অর্থ হচ্ছে দুয়ার, দুয়ার বা দরজা বা দ্বার। ঠিক আছে, আর এই যে তরাই ও ডুয়ার সমভূমি অঞ্চলের নদী অববাহিকায় কোন ধরনের মাটি দেখা যায় যা চা চাষের জন্য উপযোগী, অর্থাৎ চা চাষের জন্য ভালো মাটি কোনটি? সেটা হচ্ছে অম্লধর্মী নুড়ি পাথরযুক্ত পলিমাটি। অম্লধর্মী অর্থাৎ অ্যাসিডিক নুড়ি পাথর থাকবে ছোট ছোট এবং পলিমাটি সমৃদ্ধ। এই যে মাটি সেটা কিন্তু চা চাষের জন্য খুব ভালো উপযোগী একটি মাটি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে সুন্দরবনের মাটিতে জোয়ারের জলের কারণে অতিরিক্ত পরিমাণে কোন খনিজ লবণের উপস্থিতি থাকে? সুন্দরবনের মাটিতে জোয়ারের জলের কারণে অতিরিক্ত পরিমাণে কোন খনিজ লবণের উপস্থিতি থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি? NaCl। এটাও কিন্তু মনে রাখবে, NaCl হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রাঢ় সমভূমি, রাঢ় সমভূমি অঞ্চলের মাটি প্রধানত কেমন প্রকৃতির? রাঢ় সমভূমি অঞ্চলের মাটি প্রধানত কেমন প্রকৃতির? এটা সঠিক উত্তর হয়ে যাবে অম্লধর্মী, অনুর্বর এবং লোহা সমৃদ্ধ। অম্লধর্মী, অনুর্বর এবং লোহা সমৃদ্ধ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণ অংশে কোন মাটি বেশি দেখা যায়? পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার দক্ষিণ অংশে কোন মাটি বেশি দেখা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লবণাক্ত ও ক্ষারীয় মাটি। লবণাক্ত ও ক্ষারীয় মাটি, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরের প্রশ্নে বলা হচ্ছে
মাটি ক্ষয় রোধ করার জন্য পশ্চিমবঙ্গের পাহাড়ি ঢালে কোন পদ্ধতিতে চাষবাস করা হয়? এটা সবাই পারবে, সেটা হচ্ছে ধাপ কেটে চাষ করা বা ধাপ চাষ। যদি ইংরেজি আসে টেরেস ফার্মিং, এটা কিন্তু একটু মনে রাখবে, ইংরেজি টার্মও কিন্তু মনে রাখবে। কারণ এই যে জিকে জেনারেল নলেজ, যেখানে ভূগোল যে সাবজেক্টটি রয়েছে, ভূগোল বা জিওগ্রাফি, এই জিওগ্রাফিতে কিন্তু বিজ্ঞানের পার্ট অনেক বেশি, বিজ্ঞানের অনেক অংশ কিন্তু ভূগোলের মধ্যে আছে। তো তাই ইংরেজি শব্দও কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতে ইংরেজিও আসতে পারে, যাতে মিস্টেক করো সেই জন্য পরীক্ষাতে ইংরেজি শব্দ আসতে পারে। তো তাই সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে দেখো বলা হচ্ছে, তরাই অঞ্চলের আর্দ্র ও স্যাঁতসেঁতে মাটিতে কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ সবচেয়ে বেশি জন্মায়? স্যাঁতসেঁতে মাটিতে, ঠিক আছে? তরাই অঞ্চল, তরাই শব্দের অর্থই হচ্ছে স্যাঁতসেঁতে। তো সেই মাটিতে কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ সবচেয়ে বেশি জন্মায়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে পর্ণমোচী ও চিরহরিৎ শাল সেগুনের অরণ্য। পর্ণমোচী ও চিরহরিৎ শাল সেগুনের অরণ্য। পরের প্রশ্নে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে কম? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাটেরাইট ও কাঁকুরে লাল মাটি। ল্যাটেরাইট ও কাঁকুরে লাল মাটি, এটার কিন্তু জলধারণ ক্ষমতা সবচেয়ে কম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এখানে একটু বলে রাখি, এই যে ল্যাটেরাইট ও কাঁকুরে মাটি বা কাঁকর সমৃদ্ধ যে মাটি, লাল মাটি, সেই মাটিতে কি থাকে? ছোট ছোট পাথর কিন্তু থাকে। ছোট ছোট পাথর বা দানা থাকার কারণে কি হয়? জল কিন্তু ধরে রাখতে পারে না, জল নিচের দিকে চলে যায়, ঠিক আছে? তাহলে জল ধারণ ক্ষমতা কিন্তু সবচেয়ে কম। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো এই হচ্ছে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য। তোমরা যারা নিয়মিত ক্লাসগুলি করছো, অবশ্যই নিয়মিত ক্লাসগুলি করবে, কারণ প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু আলোচনা করা হয়, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। 70+ যদি তোমরা নম্বর পেতে চাও, তাহলে অবশ্যই ক্লাস প্রত্যেকটি কিন্তু করতে হবে। অনেকেরই সমস্যা থাকতে পারে যে সময়ে ক্লাসগুলো করা হয় না। আমি তোমাদের বলবো যে যেদিন ক্লাস, অন্তত সেই 24 ঘন্টার মধ্যে সেই ক্লাসটি করার, সেই 24 ঘন্টার মধ্যে, কারণ পরের দিন আরও নতুন ক্লাস চলে আসবে, তখন আগের ক্লাসটি বকেয়া থেকে যাবে। তো যাতে ক্লাসগুলো বকেয়া না থাকে, তার জন্য কিন্তু যেদিনের ক্লাস সেই 24 ঘন্টার মধ্যে অন্তত রাত্রি 12টার আগে পর্যন্ত অন্তত সেটা করার চেষ্টা করবে, যাতে পরের দিনের ক্লাসটা সঠিকভাবে তোমরা বুঝতে পারো। তার জন্য তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।